প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সৃজক কলেজ অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিসেস রূপালী চাকমা, প্রভাষক হিসাব বিজ্ঞান, সৃজক কলেজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি। তো আজকে আমার এই অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাস, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, এবং এটা আমার প্রথম অধ্যায়ের শেষ ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো করে দেখবা। তো তোমাদের জন্য হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে একটা অঙ্ক আমি এখানে লিখে দিয়েছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। যদি পাশে খাতা কলম থাকে তাহলে অঙ্কটা লিখতে পারো খাতায়। দেখো, আমি এখানে পড়তেছি। 2018 সালে মার্চ 1 মিস্টার অমির নগদ 50,000 টাকা এবং ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। 1 নম্বর লেনদেন হচ্ছে, দেখো, মিস্টার অমির নগদ 50,000 টাকা এবং ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। এরপরে 2 নম্বর লেনদেন হচ্ছে 10 তারিখ, মাসের 10 তারিখ, ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। এরপরে 3 নম্বর লেনদেন হচ্ছে মাসের 20 তারিখ, সুমনের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। তারপরে মাসের শেষ তারিখ 31 মার্চ বিনামূল্য পণ্য বিতরণ 5,000 টাকা। মূলত অঙ্কটা এটা। এখন তোমাদেরকে কি করতে হবে সেটাও লিখে দিচ্ছি। দেখো, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই অঙ্ক থেকে অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এরপরে খ, লেনদেনগুলোর শ্রেণী বিভাগ সহ হিসাবকার নির্ণয় করো, অর্থাৎ লেনদেনের শ্রেণী বিভাগ করতে হবে। এরপরে গ, বিবরণীর ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা। এটা হচ্ছে গত ক্লাসের যে ক্লাসটা করেছিলাম আমি, হিসাব সমীকরণের সূত্রটা দেখাচ্ছিলাম। ওই হিসাব সমীকরণের সূত্র অনুযায়ী এই প্রশ্নটা, গ প্রশ্নটা দেখো। এরপরে আমি শুরু করব গাণিতিক সমস্যাগুলো করতে। প্রথমে চাইছি কি, ক, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এটা আগেই করব। দেখো কিভাবে করতে হয়, আমি এটা মুছতেছি। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। ক, দেখো কিভাবে করতে হবে। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তারপরে দেখো কলামটা আঁকতে হবে কিভাবে। দেখো, প্রথমে এদিক থেকে তারিখ, তারপরে বিবরণ, টাকা। আমি লিখতেছি, দেখো, তারিখ, বিবরণ, এখানে বিবরণ লিখতে হবে, টাকা। দুইটা টাকার কলাম নিতে হবে। একটাতে আমরা যোগ বিয়োগ করব, তারপরে সর্বশেষ ব্যালেন্স ওইদিকে ট্রান্সফার করব। দেখো, 2018 সালে তাহলে কবে ক্রয় করছে আমি একটু করে দেখি। উদ্দীপকটা 10 তারিখে করছে। ধারে পণ্য ক্রয় 10, মার্চের 10, মার্চ 10, ধারে পণ্য ক্রয়, অথবা শুধু ক্রয় দিলে হবে, পণ্য ক্রয় কত করছে, 10,000 টাকা। 10,000 টাকা। এরপরে সেখান থেকে বিয়োগ করতে হবে বিনামূল্যে পণ্য বিতরণ। এটা জাবেদা করলে পরে তোমার ক্রয় হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের মোট ক্রয়কৃত পণ্যের পরিমাণ 10,000 টাকা। 10,000, ওখানে 10,000 থেকে বিজ্ঞাপনের উদ্দেশ্য পণ্য বিতরণ করা হয়েছে 5,000 টাকা। তাহলে পণ্য ক্রয়ের পরিমাণ বাড়বে কিনা কমবে? অবশ্যই কমবে। এজন্য পণ্য ক্রয় থেকে সেটা মাইনাস করে দিতে হবে। মার্চ কত তারিখে বিনামূল্য পণ্য বিতরণ করছে একটু দেখো। বিনামূল্য পণ্য বিতরণ 31
মাস, বা এখানে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, বিনামূল্য, বিনামূল্য পণ্য বিতরণ, বিনামূল্য পণ্য বিতরণ। সেখানে ছিল 5,000 টাকা। এই 5,000 মাইনাস করলাম, আসলো কত? 5,000, 10,000 থেকে 5,000 চলে গেলে 5,000 টাকা। এখানে দুইটা যে টেনে দিতে হবে। এই হয়ে গেল আমাদের কয়ের উত্তর। আমি আরেকবার বলতেছি, বিক্রয়ের পরিমাণ নির্ণয়। কবে ক্রয় করছি সেই লেনদেনটা দেখবো। মাসে 10 তারিখ ক্রয় করছি, ধারে পণ্য ক্রয় করছি 10,000 টাকা। ওখান থেকে ভোক্তাদের ওই পণ্যটা চেনার জন্য বিজ্ঞাপনের উদ্দেশ্য ভোক্তাদেরকে বিতরণ করেছি 5,000 টাকা। 5,000 টাকা, এর জন্য 10,000 থেকে বিয়োগ বিনামূল্য পণ্য বিতরণ 5,000। তো 10,000 থেকে 5,000 চলে গেলে 5,000 টাকা। এখন তারিখটাও খেয়াল করতে হবে, তোমাদেরকে তারিখটাও খেয়াল করতে হবে, কত তারিখে সংগঠিত হয়েছে। বুঝতে পারছো? এবার আমি এটা মুছতেছি। 2 নম্বর অঙ্কে যাব, অর্থাৎ খতে যাব। খ, এরপরে আসি খ। কয় কি আছে? লেনদেনগুলোর শ্রেণী বিভাগ সহ হিসাবটা নির্ণয় করো। লেনদেনগুলোর শ্রেণী বিভাগ সহ হিসাব খাত নির্ণয়। তারপরে কলামটা দেখো কিভাবে আঁকতে হবে, সুন্দর করে কলাম আঁকতে হবে। প্রশ্নটা হচ্ছে লেনদেনগুলোর শ্রেণী বিভাগ সহ হিসাব খাত নির্ণয়। আমি শুধু 2টা লেনদেন দেখাবো। দেখো, প্রথমে নিতে হবে তারিখ, তারপর সংশ্লিষ্ট হিসাব, তারপর হিসাবের শ্রেণী, তারপর আসো হিসাবের শ্রেণী। সাল তারিখে 2018, মার্চ 1 কি ছিল? নগদ 50,000 টাকা এবং ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করছে। তাহলে নগদান হিসাব, তারপরে ব্যাংক হিসাব, তারপরে আসলে মূলধন হিসাব। আমরা সংশ্লিষ্ট হিসাবগুলো বের করলাম। যেহেতু নগদ 50,000 টাকা এবং ব্যাংক জমা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তো নগদ টাকা নিয়ে আছে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, আবার ব্যাংক হিসাব এটাও সম্পত্তি ডেবিট। এটা দুইটা মিলে তার যে ব্যবসা শুরু করছে সেটা হচ্ছে তার প্রারম্ভিক মূলধন, অর্থাৎ মূলধন হিসাব। এরপরে এটা কি? হিসাবের শ্রেণী। এটা কোন শ্রেণীতে পড়ছে? হিসাবের শ্রেণী নগদান হিসাব হচ্ছে সম্পদ। তারপরে ব্যাংক জমা, তাও সম্পদ। তারপরে মূলধন হিসাব হচ্ছে দায়। এই গেল একটা। এরপরে আসি মার্চে 10 কি ছিল? ধারে পণ্য ক্রয়। তাহলে ক্রয় হিসাব একটা আছে। তারপরে ধারে পণ্য ক্রয় নাকি কি ছিল? হ্যাঁ, ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব।
দেখো ক্রয় হচ্ছে ব্যয়। এখানে শুধু চিহ্নিত করতে হবে কোনটা কি। হিসাবের শ্রেণী মানে হচ্ছে কোনটা কি, যেমন নগদান হচ্ছে নগদ টাকা হচ্ছে সম্পদ, ব্যাংক জমা হচ্ছে সম্পদ, মূলধন হচ্ছে দান। এখানে ক্রয় হচ্ছে ব্যয়, প্রদেয় হিসাব হচ্ছে দান। ঠিক এভাবে করতে হবে। বাকি দুইটা লেনদেন আসে ওইগুলা তোমরা নিজেরা বাসায় করবা। এটা এই বাকি দুইটা লেনদেন তোমাদের জন্য বাড়ি কাজ। এরপরে আমরা গতে যাব। এখানেই এটা শেষ, ঠিক আছে। এবার আমরা গতে যাব। গতে কি চাইছে? হিসাব সমীকরণে বিবরণীর সঙ্গে হিসাব সমীকরণের প্রভাব। বিবরণীর চকে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। গ বিবরণী চকে হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব। এবার আমরা ঘ রাখবো। গড়টা আঁকতে হবে, দেখো কিভাবে আঁকতে হয়। প্রথমে তারিখ, এই ঘরটা একটু বড়, অনেকগুলো কলাম টানতে হবে। তারপরে সম্পদ, একটু বড় হয়েছে, একটু ছোট করে নিই। এটা দুই ভাগে ভাগ করতে হবে। সম্পদ আমরা চিহ্নটা দিয়ে দিই এক। সম্পদ দুইটা আছে শুরুতে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক জমা। এরপরে সম্পদ সমান অর্থাৎ A = L। ধাই L। এরপরে দেখো এদিকে একটা কলাম রাখতে হবে যার নাম হবে মন্তব্য। আর এটা হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে কয়টি উপাদান আসে? আমি গত ক্লাসে দেখাইছিলাম। মালিকানা সত্ত্বে 4টি উপাদান আছে, সেগুলো হচ্ছে মূলধন, তারপরে আয়, এদিকে একটা যোগ চিহ্ন, আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই হচ্ছে হিসাব বিবরণী চকে হিসাব সমীকরণের লেনদেনের উপর প্রভাবের চক। সালটা লিখি 2018 মার্চ 1। মাসের 1 তারিখ কি হিসাব পাইছিলাম আমরা? নগদান হিসাব। নগদ টাকা কত হাজার টাকা নিয়ে শুরু হয়েছিল? 50,000 টাকা। নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি, তাহলে 50,000। তারপরে ব্যাংক জমা 30,000 ছিল। এবং এই দুইটা মিলে তার কি হয়েছিল? লেনদেন। এই দুইটা মিলে তার ব্যবসায়ের প্রথম শুরুর মূলধন কত? 50 আর 30 80,000 টাকা মূলধন। মন্তব্যে লিখতে হবে মূলধন আনয়ন মূলধন আনয়ন করা হয়। এই গেল 1। এরপরে মার্চে 10 ধারে পণ্য ক্রয় ছিল কি? ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাবের উৎপত্তি হয়। তাহলে এখানে প্রদেয় হিসাব লিখবো আমরা। প্রদেয় হিসাব তাই একটা আইটেম পাইছি, সেটা হচ্ছে প্রদেয় হিসাব।
10,000 টাকা প্রদেয় হিসাব। তারপরে ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব পাইছে। ব্যয়, ক্রয়টা হচ্ছে ব্যয় 10,000। এখানে একটা মাইনাস লাগাবো যেহেতু এখানে মাইনাস ফিগার আছে। এই দেখো, আমি আরেকবার বলতেছি, মার্চের 1 তারিখ দেখো, নগদ টাকা 50,000, ব্যাংক জমা 30,000 সমান তার এই দুইটা মিলে মূলধন, প্রারম্ভিক মূলধন, মূলধন আনয়ন করা হয়। এরপরে মার্চের 10 তারিখ ছিল ধারে পণ্য ক্রয়, ক্রয় এবং প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে দায় 10,000 টাকা এবং ব্যয় তার 10,000 টাকা। এদিকে দেখো, যেহেতু এখানে যোগ, দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন যেহেতু হিসাব সমীকরণ হতে গেলে সমান সমান হতে হয়। যেমন এইদিকে 80,000 আছে, এদিকেও 80,000। এখন এই 10,000 টাকাটা কিভাবে কি করব দেখো, প্রদেয় হিসাব প্লাস আছে, ব্যয় মাইনাস আছে, তো প্লাস মাইনাস করলে কিচ্ছু থাকে না। তারপর দেখো একটু যোগফলটা নির্ণয় করে। দেখো কিভাবে করতে হবে, ফিনিশিংটা কিভাবে করতে হবে। এদিকে 50,000, তারপরে এদিকে 30,000, এটা 10,000, এটা 80,000। শুধু এগুলা যোগ করে করে বসাবো। এখানে কিচ্ছু পাই নাই, 10,000, এটা মাইনাস ফিগার, তারপরে এখানেও কিচ্ছু পাই না। এবার দেখো এখানে একটা সমান দিতে হবে। এরপরে এই দাগটা এই পর্যন্ত হবে, এগুলা থাকবে, এটা সমান দিলাম। এদিকে দেখো 50 আর 30-এ কত, 80,000 টাকা। এরপরে এটা দেখি, এটা 10,000, এটা 80,000। 10,000-এর সাথে 80,000 যোগ করলে হয় 90,000। 90,000 থেকে 10,000 চলে গেলে হয় 80,000। এইটাই হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। এদিকে যত টাকা আসবে, সম্পদ যত টাকা আসবে, দায় এবং মালিকানা সত্ত্ব মিলে তত টাকা আসতে হবে। এরপরে এখানে জেড টেনে দিলে অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমার ক্লাস আজকে এই পর্যন্ত।